ধর্ষণের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। মাগুরায় অভিযুক্ত হিটু শেখ সহ 4 আসামি রিমান্ডে। বনানীতে কয়েক ঘন্টার অবরোধ তুলে নিলেও রাজধানী জুড়ে তীব্র যানজট। লরির ধাক্কায় 2 পোশাক শ্রমিক নিহত। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি ইসির 20 এপ্রিলের মধ্যে আবেদন। অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। শহীদ এবং আহতদের নামের গেজেট দাবি। স্বাগত। এখন দুপুরে সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি তানজিম শাফিন। রওশন, দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার মতো ঘটনাগুলোতে প্রতিবাদী হয়েছেন সারা দেশেই। প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ এগুলো চলছে। আজকেও বিভিন্ন জায়গায় সারা দেশে এরকম সমাবেশ এবং বিক্ষোভগুলো হয়েছে। সেখান থেকে যে দাবিগুলো জানানো হয়েছে যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটি ধর্ষককে বা যারা সহিংসতাকারী রয়েছেন তাদেরকে এরকম সহিংসতা চালিয়ে যাওয়ার জন্য আসলে সুযোগ করে দেয়। তো সেখান থেকে তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবিতে আজও মোটামুটি উত্তাল ছিল সারা দেশের রাজপথ। শাফিন, একই দাবিতে কিন্তু বিক্ষোভ র্যালি করেছে জাতীয়তাবাদী মহিলা দল এবং ছাত্রদল সংগঠন। এ বিষয়ে মেহরিন এনির একটি প্রতিবেদন আছে, দেখে আসবো সেটি। ধর্ষণের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত যেন এখন আপামর জনতার দাবি। দেশজুড়ে নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবারও প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগ মিছিল নিয়ে জড়ো হতে থাকে রাজু ভাস্কর্যের সামনে। এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগানে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। যে ধর্ষণগুলো হয়েছে সেটার আমরা বিচার চাচ্ছি এবং যাতে এগুলো আর কখনো না হয়, কোনো মানুষ যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় তার জন্য আমরা প্রতিবাদ করছি। এবং যারা ধর্ষক তারা কিন্তু খুব প্রকাশ্যে ঘুরে বেড়ায়। অন্যদিকে যে মেয়েটা ধর্ষিতা হয়েছে তাকে কিন্তু সবসময় একটা ভয় বা একটা ইয়ার মধ্যে কিন্তু থাকতে হয়। দেশের নারীরা রাস্তায় অনিরাপদ উল্লেখ করে দ্রুত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং দ্রুত ধর্ষণের সাথে জড়িতদের বিচারের দাবি জানায় তারা। সকল ডিপার্টমেন্ট চাই যে এটা যেন খুব দ্রুতই বন্ধ হয় এবং সরকার যেন খুব দ্রুত এর জন্য পদক্ষেপ নেয়। যারা ধর্ষক তাদের পরিচয় সবার দিতে হবে এবং তাদের শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে বলেও জানায় তারা। এরপর একই জায়গায় দুপুরে সারা দেশে অব্যাহত নারী শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে সংগঠনটি। অন্যদিকে দেশব্যাপী বেড়ে চলা ধর্ষণের প্রতিবাদে নয়াপল্টনে প্রতিবাদী র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় মহিলা দলের র্যালি পূর্ববর্তী সমাবেশে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ধর্ষণের মতো ঘটনা বাড়ার কারণ প্রশাসনের দুর্বলতা। আমার কথা হলো, সরকারের প্রতি আপনার পুলিশ বাহিনী আছে, যখন ঘটনা ঘটে আমরা কি করব? আমরা দেখছি অপরাধীদেরকে ছাড় দেওয়া হবে না। আরে অপরাধী অপরাধ করার আগেই যদি আপনার আইনের প্রয়োগ ঠিকঠাক মতো হতো, আইনের শাসন প্রয়োগ করা হতো, তাহলে এই পরিস্থিতি হতো না। শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের বিচারের দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। ধর্ষণের যে অবস্থা দেখতে পাচ্ছি, সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে আজকে রাস্তায় নেমে আসতে হয়েছে। ধর্ষণের বিচারে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একীভূত হয়ে আন্দোলনের ঘোষণা দেন তারা। মেহরিন অ্যানি, এখন, ঢাকা।
এদিকে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণে জড়িত অপরাধীদের শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতা রোধে ফুঁসে উঠেছে সারা দেশ। বিভিন্ন পেশার মানুষ বিক্ষোভ প্রতিবাদ মিছিলের মাধ্যমে দাবি আদায়ে সোচ্চার হয়ে উঠেছেন। এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিটু শেখের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাকি 3 আসামির প্রত্যেককে 5 দিন করে রিমান্ড দেওয়া হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে সকাল থেকে মাগুরা চিফ জুডিশিয়াল আদালতের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান। প্রায় 3 ঘন্টা আদালত প্রাঙ্গণের সামনের সড়ক অবরোধ করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। সকালে মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্যরাও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ভুক্তভোগীর পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেয়া হয়। শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর ও প্যারিস রোডে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। 15 দিনের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ 3 দফা দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রায় 2 ঘন্টার অবরোধে থমকে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। শিশু ধর্ষণের প্রতিবাদ ও সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহের টাউন হল মোড়ে বিক্ষোভ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের একটি মিছিল আদালত প্রাঙ্গণে শেষ হয়। এ সময় ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হয়ে শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এদিকে টাঙ্গাইলে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে টাঙ্গাইল টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা। সারা দেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশ নেন। এছাড়া সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃতদের রিমান্ড শুনানির জন্য সোমবার গভীর রাতে আদালতে তোলা হয়। এ সময় প্রত্যেকের 7 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত হিটু শেখকে 7 দিন এবং বাকি 3 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। সাদাত শাহেদ, এখন। টাঙ্গাইলে 10 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে। বিষয়টি ধামাচাপা দিতে জোরপূর্বক গ্রাম্য সালিশের আয়োজন করে স্থানীয় প্রভাবশালীরা। এতে ধর্ষণের ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় 1.5 লাখ টাকা মাত্র, যদিও ভুক্তভোগী পরিবারকে দেওয়া হয় 92,000 টাকা। পরে এই ঘটনায় 10 জনকে আসামি করে মামলা হলেও গ্রেপ্তার হননি কেউ। কাউসার আহমেদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। নানি বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 10 বছরের শিশু। আইনি সহায়তার পরিবর্তে বিচারে গ্রাম্য সালিশের আয়োজন করে প্রভাবশালী মহল। সেখানে ক্ষতিপূরণ বাবদ নির্ধারণ করা হয় 1.5 লাখ টাকা। এমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে। ভুক্তভোগীর পরিবার জানায়, বাগানে বড়ই কোড়াতে গেলে অটোরিকশা চালক ফিরোজ শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার ভিডিও ধারণ করে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। আমার মেয়ে নানুর বাড়িতে গেছিল দুপুরবেলা বড়ই টোকানোর জন্য। আর যে খারাপ কাজ করছে সে খেতে সার দিতে গেছিল। আসার পথে আমার মেয়েরে দেখছে, দেখা ওয়াশরুমে নিয়ে ওখানে নির্যাতন করছে। স্থানীয়রা জানায়, ঘটনাটি জানাজানি হলে সালিশের জন্য পরামর্শ দেয় স্থানীয় মাতবর। পরে সেখানে শাস্তি হিসেবে 1.5 লাখ টাকা জরিমানা করা হলেও শিশুর পরিবার পায় 92,000 টাকা। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। জিজ্ঞেস করছে বিচারের মধ্যে যে যারা সত্য, যে তুমি কি অপরাধী নাকি? উনি বলছে আমি অপরাধী। ফিরোজ নামের একজন 45 ঊর্ধ্ব বয়স, 10 বছর বয়স একজন স্কুল ছাত্রী, 2য় শ্রেণীতে পড়ে, তাকে ধর্ষণ করা হয়েছে। পুলিশ জানায়, গেল শনিবার এ ঘটনায় 10 জনের বিরুদ্ধে মামলা করেন শিশুর মা। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভিকটিমের মাকে আমরা নিয়ে আসছি, নিয়ে আসার পরে মামলা রুজু হয়েছে। আর আসামি গ্রেপ্তারের জন্য আমরা 2-3টা টিম করে দিচ্ছি। 2টা টিম করে আমরা কাজ করতেছি।
এদিকে রোববার জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এখন টাঙ্গাইল। শাফিন, ভোরে বনানীর চেয়ারম্যান বাড়িতে দুই পোশাক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে দুইটি পোশাক শ্রমিকরা। সেখানে 6 ঘন্টারও বেশি সময় পর তারা সড়ক অবরোধটি তুলে দেয়। এই সড়ক অবরোধের ফলে বনানী সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এমনকি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যেই গেটওয়েটি রয়েছে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছিল, পোশাক কারখানাগুলো বন্ধ ছিল। বলছেন যে সড়কে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থার জন্য দাবি বা বিভিন্ন সময় আমরা 2018 সালে বড় ধরনের আন্দোলন দেখেছি, এরপর থেকে ধারাবাহিকভাবে দেখে আসছি, কিন্তু আসলে এসব সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কমানো যাচ্ছে না, জানিয়ে আবারও বিক্ষোভ উত্তাল হয়েছেন এবারে শ্রমিকরা। এ নিয়ে আমাদের হাতে বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দেখব। দুপুর 2:30টায় সৌদি আরবে যাওয়ার ফ্লাইট, পথে গাড়ি নেই, তাই অগত্যা হেঁটেই বিমানবন্দরের দিকে ছুটছেন কামরুল হাসান। মনে সংশয় প্লেন ধরতে পারবেন কিনা। সোমবার সকাল থেকেই তার মতো এমন ভোগান্তিতে পড়েন অনেক রাজধানীবাসী। বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্নে লরির চাপায় 2 নারী পোশাক শ্রমিক নিহতর জেরে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকরা ওই এলাকায় সড়ক অবরোধ করেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুধু ওই এলাকাতেই নয়, এর প্রভাব পুরো রাজধানী জুড়ে। তীব্র যানজটে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন সাধারণ মানুষ। বন্ধ হয়ে যায় এলিভেটেড এক্সপ্রেস ওয়েও। নিচে প্রচুর জাম, আমি ফ্লাইওভার দিয়ে যাওয়ার কথা ছিল ধানমন্ডিতে, যাইতে পারি নাই। 9টা বাজে, 9টা থেকে এখন প্রায় 12টা ক্লাস, এই পর্যন্ত জ্যামে আছি। পোশাক শ্রমিকের দাবি সড়কে নিরাপত্তা দেওয়া সহ ঘাতক চালককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এখনো কোনো পর্যন্ত আশ্বাস পাইছি না, দাঁড়ায় আছি যে কি হবে না হবে, কিন্তু আমাদের একটাই দাবি আমাদের মালিকের উপরে, আমাদের নিরাপত্তা দিতে হবে। সমস্যা হয়েছে, হাজারকে দেখতে হবে, ক্ষতিপূরণ দিতে, এবার আমাদেরকে সুস্থভাবে পার করতে হবে রাস্তা। শ্রমিকদের দেওয়া 3 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুপুর 1:30টায় যান চলাচল স্বাভাবিক হয়। সানি মৃধা, এখন, ঢাকা। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, 6 ঘন্টার পর তো সড়ক অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা, সেখানকার পোশাক শ্রমিকরা কি কাজে ফিরেছেন কিনা এবং যানজটের কি অবস্থা, বিস্তারিত জানাবেন। আমরা প্রায় 2.5 ঘন্টা পথ পেরিয়ে এখানে এসেছি এবং আসার পর যেটি দেখেছি যে পোশাক কারখানার যে শ্রমিকরা, তাদের যে সহকর্মী সড়ক নিহত হয়েছে, তারই প্রতিবাদে তারা এখানে অবস্থান করছিলেন। এই রাস্তায় দীর্ঘ সময় প্রায় 6 ঘন্টার মতো গাড়ি চলাচল, যান চলাচল বন্ধ ছিল। ফলে এই এলাকার মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছিল। অর্থাৎ এই রাস্তায় যারা চলাচল করেন উত্তরা থেকে মহাখালী, বনানী হয়ে বিভিন্ন স্থানে যারা গন্তব্যে যাওয়া আসা করতেন, তারা কিন্তু সকাল থেকে ভোগান্তিতে ছিলেন। তবে দুপুর ঠিক 1:30টায় এই এলাকায়, এই রাস্তায় যান চলাচল শুরু হয়। আমরা দেখছি যান চলাচল শুরু হলেও এরপর থেকে কিন্তু তীব্র যানজট ছিল এবং ভোগান্তি তো ছিলই, এখানকার অনেক মানুষ কিন্তু পায়ে হেঁটে যাতায়াত করেছে। আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করেছি এবং যে শ্রমিকরা এখানে আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন, তাদের 3টি দাবি ছিল যে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, তাদের যে শ্রমিক মারা গিয়েছেন তাকে ক্ষতিপূরণ দেয় এবং যে ঘাতক যে লরি বা যে ট্রাক চালক ছিল তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। এই 3টি দাবিতেই কিন্তু তারা এই রাস্তা অবরোধ করে এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে আমরা এখানে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা বিজিএমই কাউকে দেখতে পাইনি, তবে পুলিশ ছিল এখানে, গুলশান জোনের যে পুলিশ কিংবা বনানী তাদের যে এই বিক্ষোভ এবং অবরোধ সেটি তুলে নেয় এবং তুলে নেওয়ার পরে এই রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে। তবে এখনো রাস্তায় কিন্তু চাপ রয়েছে এবং পরিবহন সংকটও রয়েছে, কেননা সকাল থেকে কিন্তু অনেক গাড়ি আটকা পড়েছে বিভিন্ন জায়গায়। সেই গাড়িগুলো কিন্তু ফিরে গেছে তাদের নিজ নিজ জায়গায়, আর তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যেতে পারেনি। ফলে ভোগান্তিতে কিন্তু মানুষের ভোগান্তি আজকে সারাদিন ব্যাপী ছিল, এখনো রয়েছে কিছুটা। তবে কখন নাগাদ এই আজকে সারাদিনের এই যে ভোগান্তি সেটি স্বাভাবিক হবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে
এই ছিল বনানী এলাকা থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। রতন। রাজধানীর বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। সাম্প্রতিক নানা বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সদস্যরা। আমরা সরাসরি যাব সেখানে। এটা এখন থেকে আশা করা হচ্ছে যে প্রতি মাসে এটার উপর মিটিং হবে। আর একটা হচ্ছে প্রফেসর ইউনূস বলেছেন যে পুরো ডিটেলস গুলো জানার জন্য। অনেক ক্ষেত্রে এই ডিটেলস এখনো আমরা মানে যেই পরিমাণ টাকা চুরি হয়েছে, যেই পরিমাণ টাকাও বিদেশে পাচার হয়েছে, এটার ফুল স্কোপটা কতটুকু হয়েছে এটা আসলে এখনো আমরা মানে যেটা জেনেছি আরো ডিটেলে জানা, কোথায় গিয়েছে টাকাটা, আসলে কিভাবে নিয়ে গেল, কোথায় গেল। এবং আজকের মিটিং একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ছিল যেটা এনবিআর এর চেয়ারম্যান জানিয়েছেন যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়, অনেক ধনীর ছেলে মেয়ে যায়, ইভেন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েও যায়। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলের যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন, মানে এটা আনবিলিভ। এটা অনেকগুলো, আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে হুন্ডির মাধ্যমে বা আপনি ওভারহু ইনভয়েস, কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে, তার টিউশন ফি, আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান, আপনার বছরের টিউশন ফি কত লাগে? ঊর্ধ্বে 1 কোটি টাকা, এর বেশি তো লাগার কথা না। কিন্তু দেখা যাচ্ছে যে তার ইয়েতে 400-500 কোটি টাকা জাস্ট সেই টিউশন ফি পাঠিয়ে দিয়েছেন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সাথে বৈঠকের পরেই কথা জানান প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তিনি বলেন, ডিসেম্বরেই নির্বাচন করতে চায় ইসি। বেলা 11:30টার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ে আসেন সারাহ কুক। 2023 সালের পর অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম নির্বাচন কমিশনে গেলেন ব্রিটিশ এই হাই কমিশনার। সেখানে বৈঠক করেন সিইসির সাথে। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিইসি এবং ব্রিটিশ হাই কমিশনার। সারাহ কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। পরে সিইসি বলেন, একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় আবারও প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের কথা জানান তিনি। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। আগামী 20 এপ্রিল পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয়ে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন, যুক্ত হব তার সাথে। বেলায়েত, জানাবেন যে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য এই গণবিজ্ঞপ্তিতে কি কি রয়েছে? শাফিন, কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি জানেন যে প্রত্যেকটি সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের মূলত 4টি গুরুত্বপূর্ণ ধাপ থাকে। এর মধ্যে একটি ভোটার তালিকা প্রস্তুত করা, আইন সংশোধন করা, সীমানা পুনর্নির্ধারণ করা এবং রাজনৈতিক দলকে নিবন্ধনের প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা। তো সেই জায়গায় এর আগে তো ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম নির্বাচন কমিশন শেষ করেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আজকে নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। সেই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা নিবন্ধন পেতে চায় তাদেরকে আগামী 20 এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনে আবেদন করতে হবে। এই আবেদনের ফি ধার্য করা হয়েছে 5,000 টাকা। এই আবেদনের সময় রাজনৈতিক দলকে তার ব্যাংক হিসাব, দলের লোগো, পতাকা, দলের গঠনতন্ত্র সহ নানা বিষয় নির্বাচন কমিশনে দাখিল করতে হবে। একই সঙ্গে যেই শর্তগুলো আরোপ করা হয়েছে সেই শর্তগুলো বিদ্যমান শর্তগুলোই রয়েছে, আইনে যে শর্তগুলো আছে সেগুলোই দেওয়া হয়েছে। নতুন কোনো শর্ত আরোপ করা হয়নি, কোনো শর্তে শিথিলতা দেওয়া হয়নি। সেক্ষেত্রে একটি দলকে ন্যূনতম 21টি জেলা এবং
100টি উপজেলায় কমিটি এবং কার্যালয় থাকতে হবে, কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, এই বিষয়গুলো শর্ত আরোপ করা হয়েছে। তবে এখন যে বিষয়টি হচ্ছে যে নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধনের জন্য আবেদনের যেই সময়সীমা সেটি তারা 1.5 মাসের কিন্তু তারা সময় পাচ্ছে না, তারা 1 মাস 10 দিনের মতো সময় পাচ্ছে নিবন্ধনের আবেদনের জন্য। তো সেই হিসাবে আজকে থেকেই কিন্তু সময় গণনা শুরু হয়ে গেছে। আপনি জানেন যে এরই মধ্যে জুলাই বিপ্লবের পরে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধরে এনসিপি জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলও আনাগোনা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই দলগুলো নির্বাচন কমিশনে আবেদন করবে এবং নির্বাচন কমিশন এই 20 এপ্রিলের মধ্যে তাদের আবেদন গ্রহণ করার পরেই তাদের আবেদনগুলো যাচাই বাছাই করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তাদেরকে আগামী নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করতে দেওয়া যাবে কি যাবে না। তো এই ছিল আমার কাছে এই বিষয় এখনকার মতো। নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হুসাইন। ঐক্য প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার কারণে আগামী সংসদ নির্বাচন আয়োজনে কোনো বিঘ্ন হবে না বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসাথে করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 6টি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে 13 মার্চের মধ্যে মতামত জানাতে হবে রাজনৈতিক দল এবং জোটগুলোকে। আরও জানাচ্ছেন আজহার লিমন। স্বৈরাচারের বীভৎস দমন পীড়নের মুখে দাঁড়িয়ে বহু জীবন আর রক্তের এই সফল গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনপরিসরে, ঐকমত্য কমিশনের এই প্রথম সভা বলা যায় সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে যাওয়া। যদিও সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে 1 মাস আগেরই বৈঠকের পর প্রশ্ন ওঠে সংস্কার বাস্তবায়ন কিংবা দলগুলোর একমত হবার সম্ভাবনা, প্রক্রিয়া বা পদ্ধতি নিয়ে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ওই একই কমিশনের এই সংবাদ সম্মেলনে মূলত স্পষ্ট করা হয় সেসব দিক। বলা হয়, গেল মাসের 22 তারিখের মধ্যেই 6টি সংস্কার কমিশনের 166টি প্রস্তাব ছক আকারে পৌঁছানো হয়েছে 34টি রাজনৈতিক দল ও জোটগুলোর হাতে। দলগুলো যার উপর 13 মার্চের মধ্যে মতামত জানাবে। এখন জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আলাপ আলোচনার পর যদি একটা জাতীয় সনদ তৈরি হয় এবং তাতে যদি সকলের বা অধিকাংশের বা সংখ্যাগরিষ্ঠের যেভাবেই বলুন এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়, তাহলে এটা স্বাক্ষরিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কার প্রস্তাবগুলোর উপর একমত নাকি একমত না, মূলত এটি জানতে ছকে আলাদা ঘর রাখা হয়েছে। তবে আংশিক একমত হিসাবে আছে আরও একটি বিকল্প। সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে মতামত জানাতে আছে 6টি বিকল্প। এগুলো হলো নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। এসব ঘরের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে অনুরোধ জানানো হয়েছে। আগামী 13 মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত আমাদেরকে জানাবেন। এখানে সাংবাদিকরা প্রশ্ন করেন, সংস্কারের প্রক্রিয়ায় নির্বাচন বিলম্বিত হবার শঙ্কা আছে কিনা। এমন একটা সংসদ তৈরি করা যেটা প্রাথমিকভাবে অথবা সাইমultaneously একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদের ভূমিকা পালন করবে, এটা সম্ভব যদি ঐকমত্য হয়, যদি রাজনৈতিক দলগুলো একমত হয়। ডক্টর আলী রিয়াজ বলেন, যারা আগে মতামত জমা দেবে তাদের সঙ্গে আগে আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিকদের মতামত শুনতে শিগগিরই ওয়েবসাইট খোলা হবে, জানান ঐকমত্য কমিশনের এই সহসভাপতি। পরিষদ এবং আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের আজহার লিমন, এখন, ঢাকা। রোজার শুরুতেই জমে উঠেছে নারায়ণগঞ্জের শপিং মল বিপণী বিতান। পছন্দের পোশাক কিনতে ব্যস্ত বিক্রেতারা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রি আরও বাড়বে। নারায়ণগঞ্জ থেকে বিষয়ে আরও জানাতে জাবেদ আব্দুল্লাহ যুক্ত হচ্ছেন। জাবেদ, জানাবেন যে বেচা বিক্রি কতটা জমে উঠেছে, বিক্রেতারা কি জানাচ্ছেন? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে পরিবারে সবার জন্য যখন নতুন পোশাক কেনা হয় সেই বিষয়কে ঘিরে। তো এখন আমরা নারায়ণগঞ্জে রয়েছি কান্ট্রি একটি আউটলেটে। এখানে পরিবারের সবার জন্য এক ছাদের নিচে বলা যায় যে সব ধরনের যে পণ্য, নতুন যে পোশাক সেগুলো পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এই আউটলেটটি রয়েছে, সেখানে কিন্তু
সব ধরনের পোশাক, সব বয়সী দের জন্য পোশাক কিন্তু এখানে রাখা হয়েছে। মূলত ঈদকে ঘিরে কিন্তু পাঞ্জাবির একটি চাহিদা থাকে, সেই সঙ্গে লিলেন, কুর্তি, কামিজের তো আলাদা একটি কদর থাকেই। আমরা এই যে শোরুমটিতে এসেছি সেখানে দেখেছি হালকা প্যাশেল শেডের 3 পিস রয়েছে, গাউন রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জের যে শপিং মলগুলো রয়েছে সেখানে কিন্তু রাজত্ব করছে গাঢ় ও বোল্ড শেডের পোশাক। আরামদায়ক আনারকলি পাওয়া যাচ্ছে শপিং মলগুলোতে, রয়েছে কাফতান। ছেলেদের পোশাকে কিন্তু ভিন্নতা রয়েছে, এবার জিন্স, গ্যাবার্ডিং এর পাশাপাশি ছেলেদের প্রিন্টের শার্ট পাওয়া যাচ্ছে, যা বেশ নান্দনিক এবং পছন্দনীয় বলে কিন্তু বলছেন ক্রেতারা। বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, বিক্রেতারা বলছেন যে সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি তুলনামূলকভাবে আরও বাড়বে এবং তাদের যে বিক্রয়ের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হবে বলে কিন্তু তারা আমাদের কাছে সেই আশা ব্যক্ত করেছেন। দরদাম নিয়ে তো ক্রেতা বিক্রেতার মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া থাকে, যেহেতু ঈদ, পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরে পরিবারের সদস্যদের জন্য তো বাড়তি বাজেট থাকে পরিবারের অন্য সদস্যদের, সেই দিক থেকে ক্রেতা বিক্রেতা বলছেন যে দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ক্রেতারা তাদের পছন্দের যে পোশাক রয়েছে সেই পোশাক সংগ্রহ করতে পেরে কিন্তু বেশ খুশি। যেহেতু নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডির শহর বলা হয়, নানা কারণে এটি শিল্প এলাকা, শিল্প অধ্যুষিত এলাকা, এখানকার মানুষ অর্থনৈতিক দিক থেকে বেশ সমৃদ্ধশালী। তো এখানকার যারা বাসিন্দা রয়েছে নারায়ণগঞ্জে, তারা সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ছুরি আঘাতে একজন নিহত হয়েছে। জড়িতদের দ্রুতই বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। এরই মধ্যে এই ঘটনায় একজনকে আটকও করেছে, জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে। রোববার রাত ৯টা হঠাৎই ককটেল বিস্ফোরণের শব্দে সাভারের আশুলিয়ার নয়ারহাটে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ডাকাতি হয় স্বর্ণের দোকানে, ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন দোকান মালিক দিলীপ দাস। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দিলীপের পরিবারের মাঝে। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি নিহতের স্বজনদের। এর দৃষ্টি শাস্তি হয়, একজন ধরে যান ফাঁসি দেওয়া হয়। সাধারণ কর্মজীবী এদের নিরাপত্তা সরকার যদি না দেয়, এই শিল্প ধ্বংস হয়ে যাবে। স্থানীয়রা জানান, রাতে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দিলীপ দাস। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি করে। বাধা দিতে গেলে ছুরিকাঘাত করে ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। এভাবে বললে আমরা তো চলতেই পারবো না, খুবই একেবারে আতঙ্কের। এই যে আমরা দোকান খুলতে পারতাছি না, এ তো ভয় তো অবশ্যই যে এটা যে আরো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এর মতো তো আরো কোনো লোক মৃত্যু সজ্জায় যাইতে পারে। পুলিশ বলছে এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। এর মধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত অগ্রগতির দিকে আগাচ্ছি। আমরা পিও ভিজিট করেছি এবং আমাদের গোয়েন্দা পুলিশ থেকে শুরু করে আমাদের জেলা পুলিশ সার্বিক পরিস্থিতির সর্বাধিক বিবেচনায় রেখে আমরা তদন্ত অগ্রগামী করছি। এদিকে এই ঘটনার পর থেকে নয়ারহাট এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এখন সাভার। জুলাই অভ্যুত্থানে চরম বর্বরতার শিকার হন ছাত্র জনতা। আহত হয়েছেন 22,000-এর বেশি মানুষ। শহীদ ও আহতদের সহায়তা দিতে গড়ে তোলা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন থেকে শহীদ পরিবারকে অর্থ সহায়তার পাশাপাশি আহতদের চিকিৎসা খরচ দেওয়া হচ্ছে। মানবিক এই কাজের প্রতিষ্ঠান থেকেও প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এজন্য জেলা পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমকে দায়ী করছে সংশ্লিষ্টরা। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। সব জায়গায় আমার আঘাত আছে দেখে, তখন কে কারে দেখছে বস, তখন কি অবস্থা ছিল এটা তো সবাই জানে। কে কারে দেখছে বস বলেন? যা বলছি সব সত্যি কথা বলছি। এই ব্যক্তিদের দাবি, তারা জুলাই ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছেন। বহু মানুষের দ্বারে দ্বারে ঘুরেও পাননি ন্যূনতম সহায়তা। সবশেষে এসেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। হাসপাতালে এই যে চিকিৎসা করে না ঠিক মতো। আমাদের কাছে থাকা তথ্য বলছে এদের সবাই ভুয়া। এ যেমন ময়মনসিংহের নয়ন শিকদার ফটোশপের মাধ্যমে শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ লাগিয়ে এসেছেন সাহায্য নিতে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে MIS ভেরিফাইড তার। অন্য চিকিৎসা করছি, আমি জমা দিয়েছিলাম যে জুলাই ফাউন্ডেশনে আমি সহযোগিতা পাবো। আমি ভাবছি আমিও একটু আমার অসুবিধা চলতে গরিব মানুষ ভাবছি যে জি না, এটা আমার ভুল হয়ে গেছে।
পোশাক শ্রমিক রোমান মিয়ার দাবি আহত হয়েছেন আশুলিয়ায়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিয়েছেন সাহায্য। এই পুরো কাজে তাকে সাহায্য করে কথিত সমন্বয়ক। ডিসেম্বরে মোহাম্মদপুর এলাকায় ডাকাতের কবলে পড়ে গুলিবিদ্ধ হয় রিকশাচালক বেল্লাল। আন্দোলনে আহত দেখিয়ে নিয়েছেন সাহায্য, যা বেরিয়ে আসে অধিক তদন্তে। এদিকে জুলাই আন্দোলনে আহতদের পরিবারগুলো আর্থিক সাহায্য না পাওয়ার অভিযোগ দিন দিন বাড়ছে। কারণ জানালেন ফাউন্ডেশনের এই কর্মকর্তা। সিভিল সার্জন মানে ভালো করে যাচাই বাছাই না করেই তুলে দিচ্ছে। যখন এগুলো আমাদের কাছে ওই কাগজগুলো আসছে, আমরা যখন ওই ডকুমেন্টগুলো দেখতেছি সে তো এমআইএসভুক্ত হওয়ারই যোগ্য না। বিভিন্ন পন্থা অবলম্বন করে এমআইএসভুক্ত হচ্ছে। এখন সেই ক্ষেত্রে আমাদের আমরা একটু ধীর গতিতে আমরা চলতেছি। সেই বিকাশ নম্বরটি একটু বলুন তো। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের সহায়তার জন্য গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এমআইএস বিভ্রান্তিতে ফেলছে ফাউন্ডেশনকে। এতে জুলাই ফাউন্ডেশনের ভেরিফিকেশন সেলের চাপ বাড়ছে। যখন মাঠ প্রশাসন থেকে কাজ করছে, ওনারা কিন্তু ছাত্র প্রতিনিধি এবং জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক মিলে একটা কমিটি আছে, ওনারা এটা ভেরিফাই করে দেন একটা এমআইএসকে ভেরিফাইড করা হওয়ার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে না। যে কারো সরকারি ডাটাবেজে নিবন্ধন করার সুযোগ নিয়ে সক্রিয় হচ্ছে প্রতারক চক্র। প্রতিরোধে নিহতদের পাশাপাশি আহতদের নামের গ্যাজেট প্রকাশ করার দাবি ফাউন্ডেশনের। ভুল করে অনেকেই টাকা নিয়ে গেছেন, আমরা কিছু টাকা উদ্ধার করেছি, বাকি টাকা উদ্ধার করার জন্য আমাদের একটা টিম কাজ করতেছে। সরকার গ্যাজেটভুক্ত গ্যাজেটের তালিকা দিয়ে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখবেন যে আমরা 1 মাসের ভিতরে বাকি যে 6000 আছে বা 7000 সবগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তায় 71 কোটি 48 লাখ টাকা 4405টি পরিবারের মাঝে বিতরণ করেছে। এর মধ্যে 34 কোটি 30 লাখ টাকা পেয়েছেন 686টি শহীদ পরিবার, 37 কোটি 18 লাখ টাকা পেয়েছেন 3719 জন আহত ব্যক্তি। দেলোয়ার দোলন, এখন ঢাকা। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা সহ পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে 6টি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে নিজের এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা, বোনের ছেলে রাদওয়ান, মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে পূর্বাঞ্চলে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ দেন। 2024-এর 26 ডিসেম্বর এই অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় সবার বিরুদ্ধে আলাদা মামলা করে সংস্থাটি। এবার চার্জশিটের অনুমোদনও দিল দুর্নীতি দমন কমিশন। রমজানের শুরু থেকেই জমজমাট হয়ে উঠেছে বগুড়ার প্রসাধনী সামগ্রীর বাজার। পোশাক থেকে শুরু করে কসমেটিক্সের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন সপ্তাহখানেকের পর থেকে বেচা বিক্রি আরও বাড়বে। তবে এবারের প্রতিযোগিতায় বাজারে গুণে মানে এগিয়েছে দেশীয় প্রসাধনী। সারা বছর প্রসাধনীর চাহিদা থাকলেও ঈদ এলে সেই চাহিদা বাড়ে কয়েক গুণ। ঈদ কেবল নতুন পোশাক নয়, 2 হাত মেহেদিতে রাঙিয়ে নিতে বিশেষ উৎসব হিসেবে ধরা দেয় নারীদের কাছে। প্রকৃতি ও পরিবেশের কারণে গরমে ভারী মেকআপ অস্বস্তির কারণ হতে পারে, তাই এবারে হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন তরুণীরা। মেহেদি, লিপস্টিক, ফেস পাউডার, নেল পলিশ, কাজল, আইলাইনার, গাঢ় রঙের বদলে পিচ, মভ ও গোলাপির মতো হালকা রঙের লিপস্টিক কিনছেন নারীরা। অনেক রকমের প্রসাধনী কিনে থাকে, তো আসলে দেখা যায় যে ঈদের আগে মুহূর্তে আমাদের বেশি চাহিদা থাকে জুয়েলারি আইটেম কেনার। বাচ্চাদের প্রথমে ড্রেস, এই যে আজকে ড্রেস হলো, এখন ম্যাচিং করে শু, তারপরে বাচ্চাদের কসমেটিক্স আইটেম আর কি। এদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব। অপরদিকে বাজারে মিলছে মানসম্পন্ন নানা দেশীয় পণ্য। ব্যবসায়ীরা বলছেন বিদেশি প্রসাধনী সামগ্রীর অতিরিক্ত দামের কারণে কদর বেড়েছে দেশীয় প্রসাধনীর। বিদেশি পণ্যের চেয়ে দেশি পণ্যই মানুষ বেশি চাচ্ছে। বিদেশি পণ্যর দামও আকাশ ছোঁয়া, ক্রেতার ক্ষমতার বাইরে চলে গেছে বিদেশি পণ্য। বাংলাদেশের বিপুল একটা পরিবর্তন হয়েছে পণ্য সামগ্রীতে। 5 বছর আগে এর অবস্থানটা তেমন ভালো ছিল না। আগে বাইরের প্রোডাক্টগুলোই মানুষের চাহিদা ছিল,
বর্তমানে এখন যেটা দেখা যাচ্ছে গত 5 বছরের পর থেকে এখন বাংলাদেশের যে আমাদের যে পণ্য সামগ্রী আছে এই পণ্য সামগ্রীর চাহিদাটা দিন দিন বাড়তিছে। এখন বর্তমান সময়ে খুব ভালো অবস্থানে আছে, বাংলাদেশি পণ্যগুলো চেয়ে নিচ্ছে তারা, বাংলাদেশের পণ্যের প্রাইসও কম। এবারের ঈদে শুধুমাত্র কসমেটিক্স ঘিরে বাণিজ্য হবে কয়েক কোটি টাকার। রাজীব সেলিম, এখন বগুড়া। দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, এ সময় আহত হয়েছেন অন্তত 5 জন। সকাল 10টার দিকে ময়মনসিংহের ফুলপুরে ট্রাক চাপায় সিএনজি চালিত অটো রিকশার 3 যাত্রী নিহত হন। এ সময় আহত হন চালক সহ আরও 3 জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। এদিন ভোর 6:30টার দিকে টাঙ্গাইলের কালীহাতিতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক সহ 2 জন নিহত হন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এবারে দেশের বাইরের খবর। এবার ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের আহ্বান জানালেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ইউরোপের প্রতিরক্ষা খাতে অর্থায়ন করে যৌক্তিক নয় বলে উল্লেখ করেন ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তা। অন্য দেশের প্রতিরক্ষার চেয়ে নিজেদের আর্থিক নিরাপত্তা আর বাণিজ্যিক স্বার্থকেই অগ্রাধিকার দিতে চান মার্কিন প্রেসিডেন্ট নিজেও। বিস্তারিত জানাবেন নুজহাত কামাল। মার্কিন নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটো এমনকি জাতিসংঘ থেকেও যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া উচিত, রক্ষণশীল এক নেতার পরামর্শের সাথে একমত পোষণ করে গেল সপ্তাহেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছিলেন ইলন মাস্ক। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বাণিজ্য শুল্ক সহ নানা ইস্যুতে সবচেয়ে বড় দাতা দেশটির সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ন্যাটো সদস্যদের। এর মধ্যেই রোববার ফের ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের আহ্বান জানিয়ে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ইলন মাস্ক এক্সে লিখলেন, ইউরোপের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র খরচ করে যাওয়ার কোনো অর্থ নেই। সব মিলিয়ে এপ্রিলে 76তম বর্ষপূর্তির আগে ঝুলে গেছে ন্যাটোর ভবিষ্যৎ। এনবিসি নিউজের খবর, জোটের বাকি সদস্যরা নিজেদের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুনির্দিষ্ট অংশ প্রতিরক্ষায় ব্যবহার করবে, এই শর্তে ন্যাটোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রক্ষার বিষয়ে সহযোগীদের সাথে আলোচনা করেছেন ট্রাম্প। একই দিন মার্কিন প্রেসিডেন্ট জানান, নিজেদের খরচ ন্যাটো মিত্ররা নিজেরাই বহন না করলে তাদের খরচ বহনের দায় যুক্তরাষ্ট্রের নয়। ইউক্রেন রাশিয়া ইস্যুতে ট্রাম্পের রোববারের বক্তব্যেও ছিল একই প্রতিফলন। বলেন, অন্য দেশের প্রতিরক্ষার চেয়ে নিজেদের আর্থিক নিরাপত্তা আর বাণিজ্যিক স্বার্থকেই অগ্রাধিকার দেবে তার প্রশাসন। Let's see what happens with the whole Russia-Ukraine thing. I think you're going to have eventually, and maybe not in the distant future, you're going to have some pretty good results coming out of Saudi Arabia this week. Well, I think they will sign the minerals deal, but I want them to want peace. ন্যাটোর মাধ্যমে স্নায়ুযুদ্ধের পর থেকে গোয়েন্দা তথ্য, সমরশক্তি এবং কৌশলগত সামরিক নেতৃত্ব সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ইউরোপের বড় অংশ। ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চাওয়ায় 2022 সালে সাবেক সোভিয়েত দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রতিবেশী রাশিয়া। এতদিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাহায্যে ইউক্রেন যুদ্ধ এগিয়ে নিলেও ট্রাম্প ক্ষমতায় ফেরার পরই বিপাকে পড়েছে ইউক্রেন সহ গোটা ইউরোপ। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ধর্ষণের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। মাগুরায় অভিযুক্ত হিটু শেখ সহ 4 আসামি রিমান্ডে। বনানীতে কয়েক ঘন্টার অবরোধ তুলে নিলেও রাজধানী জুড়ে তীব্র যানজট, লরির ধাক্কায় 2 পোশাক শ্রমিক নিহত। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি ইসির। 20 এপ্রিলের মধ্যে আবেদন, অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। এবং সংস্কারের সুপারিশ নিয়ে 13 মার্চের মধ্যেই মতামত জানাতে হবে দলগুলোকে। গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসাথে সম্ভব বলছেন আলী রিয়াজ।
এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ও ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।